Welcome to our YouTube channel New Horizon Academy. For more updates, subscribe to our YouTube channel and click the bell icon. Thank you. নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের পার্ট 11 ভিডিওতে আছি। আজকে আমরা শিখব কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটু শিখব। দেখো, এই কোয়ান্টাম সংখ্যা শেখার প্রয়োজনটা কী জন্য হয়েছিল সেটা আগে দেখতে হবে। আমরা ইলেকট্রন নিয়ে আলোচনা করছি অ্যাটমিক স্ট্রাকচারে। মেইনলি আমরা আলোচনা করছি কাকে নিয়ে? ইলেকট্রনকে নিয়ে। এই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তিত হয়, এইবার এই ইলেকট্রনের আচার আচরণ কেমন এবং অবস্থান কেমন, অবস্থানটা কোন জায়গাটায় আছে ইলেকট্রনটা। নিউক্লিয়াসের মধ্যে তো ইলেকট্রন থাকে না, এটা আমরা জানি। নিউক্লিয়াস থেকে বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে যে ইলেকট্রনগুলো আবর্তন করে সেখানে থাকে। অর্থাৎ ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে থাকতে পারে, আবার উপবৃত্তাকার কক্ষপথেও থাকতে পারে। কিন্তু ইলেকট্রনগুলো কীভাবে আছে ওখানে এবং কীভাবে নিজে আবর্তিত হচ্ছে, আদৌ আবর্তিত হচ্ছে কি না, এবং ইলেকট্রনগুলোর কেমন কি প্রকৃতি ইত্যাদি সম্পর্কে আমরা ধারণা পেতে পারি এই কোয়ান্টাম সংখ্যা থেকে। সুতরাং কোয়ান্টাম সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট। কী জন্য ইম্পর্টেন্ট? ইলেকট্রনের আচার আচরণ জানার জন্য ইম্পর্টেন্ট। এবার এই কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা ইলেকট্রনের আচার আচরণ জানতে গেলে কোয়ান্টাম সংখ্যাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। একটা জিনিস থেকে আমরা কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন সম্পর্কে জানতে পারবো না। একটা কোয়ান্টাম সংখ্যা থেকে কোয়ান্টাম সংখ্যাকে এখানে 4টে ভাগে ভাগ করা হয়েছে। 4 রকমের কোয়ান্টাম সংখ্যা আছে। এই 4 রকমের কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা ইলেকট্রনের চরিত্র সম্পর্কে জানতে পারবো। সেই 4টে কোয়ান্টাম সংখ্যা কী কী সেটাকে জানতে হয় ভালো করে। তাহলে কোয়ান্টাম সংখ্যাকে 4টে ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা ভাগটা করে ফেলছি। কোয়ান্টাম সংখ্যা থেকে 4টে ভাগ করা যায়। প্রথম যে ভাগ, 1 নম্বর যে ভাগটা, সেটাকে বলা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ইংলিশটা মনে রাখবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে কী দিয়ে প্রকাশ করা হয় এটা আমরা কিন্তু জেনে গেছি, যে বোরের সূত্র থেকে কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা এসেছিল। তাহলে বোরের সূত্র থেকে যে মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা এসেছিল, সেখানে আমরা কিন্তু কোয়ান্টাম সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করেছিলাম। এটা নিশ্চয়ই শুনেছিলে। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আমরা কী সাইন দিয়ে প্রকাশ করব? এন, ছোটো হাতের এন দিয়ে প্রকাশ করব মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে। এরপরে যে কোয়ান্টাম সংখ্যাটা আসছে সেটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। মুখ্যর পরে আসছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা, এটা ইংলিশটা মনে রাখবে। এটা হচ্ছে অ্যাজিমুথাল। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা এল সাইন দিয়ে প্রকাশ করি। এল, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। এরপর নেক্সট যে কোয়ান্টাম সংখ্যাটা আছে সেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, কিন্তু ইংলিশটাকে জেনে নিই। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ইংলিশটা হচ্ছে, চুম্বক মানে জানি আমরা ম্যাগনেট, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক অর্থাৎ ছোটো হাতের এম দিয়ে প্রকাশ করা হয়। এরপর নেক্সট যে কোয়ান্টাম সংখ্যাটা আছে এবং লাস্ট যে কোয়ান্টাম সংখ্যাটা আছে সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা।
ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা ইংলিশ টার্মটা বললে কি হবে, স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন, এস ফর স্পিন, তাহলে এটাকে ছোট হাতের এস দিয়ে প্রকাশ করা হয় স্পিন কোয়ান্টাম নাম্বারকে। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে আমি কি বলছিলাম, যে কোয়ান্টাম সংখ্যাকে চারটে ভাগে ভাগ করা যায়। চারটে ভাগ কী কী? একটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ইংলিশ টার্মগুলো কী কী? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর স্পিন কোয়ান্টাম নাম্বার। নোটেশনটা কি, চিহ্নটা কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এন, গৌণ কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে ছোটো হাতের, সবই ছোটো হাতের কিন্তু, এল, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এম, আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এস। এই কটা সাইন দিয়ে কিন্তু এই কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয়, এন, এল, এম, এস, এই চারটে সংখ্যা দিয়ে। এইবার দেখো যে এই ইলেকট্রনের প্রকৃতি জানার জন্য এই চারটে কোয়ান্টাম সংখ্যারই কেন প্রয়োজন হলো, এটা একটু আমাদের দেখতে হবে। তাহলে প্রথম থেকে শুরু করি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা ইলেকট্রন সম্পর্কে কী কী জানতে পারি সেটাকে দেখি। আচ্ছা, সেটা দেখতে গেলে তোমরা একটু দূরে চলে যাও, যে আমরা যখন পড়েছিলাম বোরের সূত্র, বোরের সূত্র যখন পড়েছিলাম সেখানে দেখো আমরা কি কি জানতে পেরেছিলাম বোরের সূত্র থেকে ইলেকট্রন সম্পর্কে। ইলেকট্রন সম্পর্কে আমরা এটা জানতে পেরেছিলাম যে ইলেকট্রনটা কোন অরবিটে আছে, এটা জানতে পেরেছিলাম। যেখানে অরবিটের ধারণা পেয়েছিলাম, অর্থাৎ এন থেকে আমরা কী কী ধারণা পেতে পারি? এন থেকে আমরা ধারণা পেতে পারি যে কক্ষপথের সংখ্যার ধারণা পেতে পারি, যে কক্ষপথ কটা আছে এবং কোন কক্ষপথে ইলেকট্রন আছে, অর্থাৎ কক্ষপথের ধারণা পেতে পারি আমরা এন থেকে কক্ষপথ ধারণা কী করে পেতে পারি একটু দেখি। একটু যদি ঘুরে দেখি তাহলে দেখো, ধরো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, এটা আমরা জানি বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, n=1, n=2 ঘুরছে। তাহলে এই 1 নম্বর কক্ষপথটাকে বলা হয় কি n=1 কক্ষপথ, পরেরটাকে বলা হয় n=2 কক্ষপথ, অর্থাৎ কে কক্ষপথ, এল কক্ষপথ, এগুলো কিন্তু বড় হাতের এল। তাহলে এই যে কক্ষপথ, অর্থাৎ কক্ষপথের ধারণা পেতে পারি, অর্থাৎ n=2 হলে কক্ষপথটা 2 নম্বর কক্ষপথে আছে। অর্থাৎ যদি আমি বলি যে n=1 কক্ষপথ এবং n=2 কক্ষপথ, এর মধ্যে শক্তি কার বেশি? অবশ্যই n=2 এর শক্তি বেশি, কারণ আমরা জানি যে নিউক্লিয়াস থেকে যত দূরের দিকে আমরা যাব, ইলেকট্রনগুলো যত দূরে চলে যাবে, আস্তে আস্তে সেই কক্ষপথের শক্তি কিন্তু বাড়বে, অর্থাৎ ইলেকট্রনের শক্তিও কিন্তু বাড়বে। অর্থাৎ এখান থেকে আমরা কক্ষপথের ধারণা পেতে পারি, অর্থাৎ ইলেকট্রনের অবস্থান সম্পর্কে কিন্তু মোটামুটি একটা ধারণা পাচ্ছি, যে ইলেকট্রনগুলো কোন কক্ষপথে আছে এটা সম্পর্কে ধারণা পাচ্ছি। এবং ইলেকট্রনের শক্তি সম্পর্কেও ধারণা পাচ্ছি, যে n=1 থাকলে শক্তি কত হয় সেই ক্যালকুলেশন আমরা করেছি, বোরের সূত্র থেকে ক্যালকুলেশন করেছি, সেটা ভালো করে দেখে নেবে। সুতরাং এখান থেকে শক্তির ধারণা পেতে পারি, তাহলে শক্তির ধারণা পেতে পারি, ইলেকট্রনের অবস্থানের ধারণা পেতে পারি। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা মেইনলি এসেছিল বোরের সূত্র থেকে, এটা গেল। এবার দেখো এরপরে আসে গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যাটা কোথা থেকে এসছে এবং গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কী কী জানতে পারি? দেখো সোমারফিল্ড বোরের সূত্রকে সমর্থন করে কী কী বলেছিলেন? বোরের সূত্রকে সোমারফিল্ড সমর্থন করে বলেছিলেন যে বৃত্তাকার কক্ষপথের সঙ্গে সঙ্গে কিছু কিছু উপবৃত্তাকার কক্ষপথও থাকে। কারণ বোর বলেছিলেন যে ইলেকট্রনগুলো শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, এবং সোমারফিল্ড পরে সেই বোরের সূত্রকে মডিফাই করে বলেছিলেন যে বৃত্তাকার কক্ষপথের সঙ্গে সঙ্গে উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। এটা আমরা বলেছি আগেও। তো এখানে উপবৃত্তাকার কক্ষপথের ধারণা পাওয়া যায়। তাহলে এই গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কিসের ধারণা পেতে পারি? আমরা উপবৃত্তাকার কক্ষপথের ধারণা কিন্তু আমরা পেতে পারি এখান থেকে। উপবৃত্তাকার কক্ষপথ এর ধারণা আমরা কিন্তু পেতে পারি, উপবৃত্তাকার কক্ষপথের ধারণা পেতে পারি। তাহলে এবার উপবৃত্তাকার কক্ষপথের ধারণা যেই পাচ্ছি, এখান থেকে আমাদের ভেঙে যাচ্ছে যে কক্ষপথ, সেটা কিন্তু ভেঙে গেল, ভেঙে গিয়ে কী তৈরি হলো? উপকক্ষ তৈরি হলো। অর্থাৎ এখান থেকে আমরা উপকক্ষের ধারণাও কিন্তু পেতে পারি। 2 নম্বর কিসের ধারণা পেতে পারি? উপকক্ষের ধারণা। এবার উপকক্ষটা কোথা থেকে এলো? উপকক্ষটা এলো কোথা থেকে? যে কক্ষপথকে ভাঙলে বিভিন্ন উপকক্ষ পাওয়া যায়।
এবং ওই বিভিন্ন উপকক্ষের কোন জায়গাটা ইলেকট্রন আছে সেটা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি গৌণ কোয়ান্টাম সংখ্যা এল এর সাহায্যে। তাহলে যে কক্ষপথটা ছিল, অর্থাৎ ইংলিশ টার্মটা মনে রাখবে অরবিট। কক্ষপথ ইংরেজিটা কি? অরবিট। অরবিটকে ভাঙলে আমরা কি পাচ্ছি? উপকক্ষ। সেটাকে কি বলা হয়? সাবসেল। SUBSHEL, সাবসেল। তাহলে আরও কিন্তু সহজভাবে বুঝতে গেলে যে অরবিটে ইলেকট্রন আছে এটা আমরা জানি, কিন্তু অরবিটের কোন জায়গাটায় আছে সেটা বলতে গেলে আমাদের সেই অরবিটটাকে ভাঙতে হবে। ভেঙে আমরা উপকক্ষ পাবো। সেই উপকক্ষের কোথায় আছে আমরা মোটামুটি কিন্তু একটা আইডিয়া পেতে পারি। অর্থাৎ সোমারফিল্ড থেকে কিন্তু উপবৃত্তাকার কক্ষপথের ধারণা পাওয়া গেছে এবং উপকক্ষের ধারণা পাওয়া গিয়েছে। সেটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? উপকক্ষগুলোকে এল দিয়ে প্রকাশ করি। তাহলে যে কক্ষপথ আছে, ইলেকট্রনটা যে কক্ষপথ আছে সেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, আর যে উপকক্ষে ইলেকট্রনটা আছে সেটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? এল দিয়ে প্রকাশ করি। এটা গেল। এরপরে আসে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কী কী জানতে পারি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা এসছে কোথা থেকে সেটা আগে দেখতে হবে। দেখো, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা এসে জিম্যান এফেক্ট থেকে। এটা এসে কোথা থেকে? জিম্যান এফেক্ট। জিম্যান এফেক্ট থেকে এসছে। জিম্যান এফেক্টটা কি? কোনো হাইলি ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমি কোনো ইলেকট্রনকে রেখে দিই তখন দেখবো যে ইলেকট্রনগুলো বিচ্ছুরিত হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো পারমাণবিক বর্ণালী যদি আমরা রেখে দিই, আরও সহজভাবে ধরলে পারমাণবিক বর্ণালীটা আরও সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যায়। কোনো একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা পারমাণবিক বর্ণালী রাখলে সেটা আরও সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীতে ভাগ হয়ে যায়, সেটাকে বলা হয় জিম্যান এফেক্ট। এইবার এই জিম্যান এফেক্টটা ভালোভাবে বর্ণনা করতে গিয়ে দেখা গিয়েছে যে ইলেকট্রনগুলো সাবসেলে না, ইলেকট্রনগুলো সাবসেলকে ভাঙলে বিভিন্ন অরবিটাল পাওয়া যায়, সেই অরবিটালের মধ্যে ইলেকট্রনগুলো থাকে। অর্থাৎ মেইনলি আমরা এখান থেকে যে ধারণাটা পাই সেটা হচ্ছে কক্ষকের ধারণা পাই। এখান থেকে কক্ষকের ধারণা খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এখান থেকে আমরা কক্ষকের ধারণা পাই, অর্থাৎ অরবিটালের ধারণা পাই আমরা এখান থেকে, যে কোন কক্ষকে ইলেকট্রনটা আছে। তাহলে দেখো, আমরা যদি আবার একটু পিছন থেকে এগিয়ে যাই আস্তে আস্তে, তাহলে দেখো কী কী শিখলাম। দেখো, মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা কোন বিজ্ঞানী থেকে এসেছিল? বোরের সূত্র থেকে এসেছিল। বোরের সূত্র থেকে আমরা ইলেকট্রনের অবস্থানটা জানতে পেরেছি, কোন কক্ষপথে আছে, অর্থাৎ অরবিটে আছে, কোন অরবিটে আছে সেই ধারণাটা পেয়েছি, এবং ইলেকট্রনের অবস্থান জানতে পেরেছি, সঙ্গে সঙ্গে ইলেকট্রনের শক্তি জানতে পেরেছি, ইলেকট্রনের বেগ জানতে পেরেছি। যেই মুখ্য থেকে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা এসেছি, গৌণ কোয়ান্টাম সংখ্যাটা কার জন্য এসছে? সোমারফিল্ডের জন্য এসছে। কেন? কারণ বৃত্তাকার কক্ষপথের সঙ্গে সঙ্গে উপবৃত্তাকার কক্ষপথেরও ধারণা পাওয়া গিয়েছে, এবং উপবৃত্তাকার কক্ষপথের ধারণা পেতে গিয়ে আমরা উপকক্ষের ধারণা পেয়ে গেছি। অর্থাৎ যে কক্ষপথে ইলেকট্রনটা আছে সেই কক্ষপথটাকে যদি ভাঙি কটা উপকক্ষ পাবো, সেই উপকক্ষের কোন জায়গাটা ইলেকট্রনটা আছে সেটা আমরা বুঝতে পারবো কোন উপকক্ষে আছে। তাহলে এটা হলো সোমারফিল্ড থেকে। আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা হলো জিম্যান এফেক্টের সাহায্যে। জিম্যান এফেক্টের সাহায্যে কি? কোনো একটা হাইলি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা পারমাণবিক বর্ণালী রাখা রয়েছে, সেই বর্ণালীটা দেখা যাচ্ছে একটা বর্ণালী, কথার কথা একটা বর্ণালী দেখা যাচ্ছে, কিন্তু যেই চুম্বক ক্ষেত্রের মধ্যে আমি রেখেছি তখন সেই একটা বর্ণালী থেকে দেখা যাচ্ছে 20টা বর্ণালী তৈরি হয়ে গেছে। তাহলে এই একটা বর্ণালী 20টা বর্ণালীতে ভাগ হয়ে গেল, সেইটাকে ব্যাখ্যা করা যাবে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে। তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কিসের ধারণা পাই? আরও স্পেশালি ইলেকট্রনটা কোথায় আছে সেই ধারণাটা পাই, ইলেকট্রনের অবস্থান। সেই একইভাবে কিন্তু আমরা এখানেও ইলেকট্রনের অবস্থান জানতে পেরেছি এনের সাহায্যে, এলের সাহায্যেও ইলেকট্রনের অবস্থান জানতে পেরেছি, এমের সাহায্যেও ইলেকট্রনের অবস্থান জানতে পেরেছি, কিন্তু সঠিক অবস্থান কোনটাই জানতে পেরেছি? সঠিক অবস্থান জানতে পেরেছি কিন্তু অরবিটালের ক্ষেত্রে। অর্থাৎ ইলেকট্রনের যে সর্বশেষ ক্ষুদ্র জায়গা যেখানে ইলেকট্রনের থাকার প্রবণতা অনেকটা বেশি, সেইটা হচ্ছে কোথায়? অরবিটাল। তাহলে যে কক্ষপথে থাকছে, কক্ষপথে কোন জায়গাটা থাকছে বুঝতে পারছিলাম না। কক্ষপথকে ভেঙে কী পাওয়া গেছে? সাবসেল পাওয়া গিয়েছে। সাবসেল পাওয়া গেলে কিছুটা আইডিয়া পেয়েছি আমরা যে সাবসেলের কোথায় আছে। সাবসেলের মধ্যে সাবসেলকে ভেঙে আমরা আবার কী পেয়েছি? অরবিটাল পেয়েছি। তাহলে অরবিটাল হচ্ছে যে ক্ষুদ্রতম জায়গা যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত আমরা শিখলাম। এরপরে যে কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের অবস্থান সম্পর্কে তো আমরা মোটামুটি আইডিয়া পেয়েছি। এতক্ষণ পর্যন্ত ইলেকট্রনের অবস্থান সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া পেয়েছি। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যায় আমরা ইলেকট্রনের যে বেগ অর্থাৎ ইলেকট্রনের যে ঘূর্ণন সেই সম্পর্কে আমরা আইডিয়া পাবো এখান থেকে। অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে কীভাবে আইডিয়া পাবো? দেখো,
নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তিত হয়, বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তিত হয়, এটা আমরা জানি। এইবার ইলেকট্রনগুলো তো ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, আবার দেখা গিয়েছে যে ইলেকট্রনগুলো আবার নিজের কক্ষপথে চারিদিকে ঘোরে, বা মানে নিজে ঘোরে, আবার নিজে অক্ষের চারিদিকে ঘোরে। অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, আবার নিউক্লিয়াসও নিজেও ঘুরছে। ওই নিউক্লিয়াসের যে রোটেশন, নিউক্লিয়াসের যে ঘূর্ণন, সেইটা প্রকাশ করা যায় স্পিন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। অর্থাৎ নিউক্লিয়াসের ঘূর্ণন দুই রকম হতে পারে, একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে এর সমান দুটো জিনিস হতে পারে, একটা কি হতে পারে প্লাস হাফ, আবার এর সমান আরেকটা মান হতে পারে সেটা হচ্ছে মাইনাস হাফ। প্লাস হাফ মানে কি, প্লাস হাফ যখন লেখা হয় তখন যেটা বলা হয় সেটা হচ্ছে ক্লকওয়াইজ ইলেকট্রনটা ঘুরছে, সেটা বলা হয় কি ক্লকওয়াইজ ইলেকট্রনটা ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকেই ঘুরছে ইলেকট্রনটা। আর এর সমান মাইনাস হাফ যখন লেখা হয় তখন এটাকে কি প্রকাশ করা হয়, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ মাইনাস হাফ যখন লেখা হয় সেটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে। কী জন্য ঘোরে, ঘড়ির কাঁটার দিকেই বা কী জন্য ঘোরে, ঘড়ির কাঁটা উল্টো দিকেই কী জন্য ঘোরে। দেখো সেই জিমেন এফেক্টের কথা আসো। জিমেন এফেক্টে আমরা কি বললাম, যে পারমাণবিক বর্ণালী রাখা রয়েছে, পারমাণবিক বর্ণালী একাধিকভাবে ভাগ হয়ে গেল। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এরকম যে যেদিকে চুম্বক ক্ষেত্র থাকবে সেই দিকে যদি ইলেকট্রনের ঘূর্ণন হয় তাহলে সেটাকে আমরা ক্লকওয়াইজ বলি, আর চুম্বক ক্ষেত্রের উল্টো দিকে যদি ঘূর্ণন হয় তখন আমরা সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ বলি। ঠিক আছে, তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা মেইনলি ইলেকট্রনের ঘূর্ণনটা জানতে পারি, বা ইলেকট্রনের আবর্তন সম্পর্কে ধারণা পেতে পারি, যে ইলেকট্রনটা কীভাবে আবর্তিত হচ্ছে সেই সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। তাহলে আমরা 4টি কোয়ান্টাম সংখ্যা পেলাম, এন, এল, এম, এস। তাহলে এন থেকে আমরা কিসের ধারণা পেলাম, আবার বলছি অরবিটকে ভাঙলে আমরা কী পাই, সাবসেলকে ভাঙলে আমরা কী পাই, অরবিটাল। আর অরবিটালকে আর ভাঙা যাবে না, অরবিটাল হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম জায়গা। ওই অরবিটালে যে ইলেকট্রনটা আছে, যে ইলেকট্রন দুটো বা একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা কীভাবে ঘুরছে অর্থাৎ ইলেকট্রনের আবর্তন, সেই সম্পর্কে আমরা ধারণা পেতে পারি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা থেকে, স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন, এই এন থেকে আমরা কিন্তু দেখো ক্লাস 10-এ শিখেছি যে কোনো অরবিটে যখন ইলেকট্রনটা ঘোরে, কোনো কক্ষপথে যখন কোনো ইলেকট্রন ঘোরে, সেই কক্ষপথে ইলেকট্রনটা ঘোরার সময় সেই কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে সেটা কিন্তু আমরা জানি। সেটা আমরা কী সূত্রের সাহায্যে জানি, 2n² ফর্মুলা দিয়ে কিন্তু আমরা জানি। এটা নিশ্চয়ই শিখেছ যে 2n² সূত্র দিয়ে কোনো কক্ষপথে ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা জানা যায়। অর্থাৎ আমি যদি বলি যে কে কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে, তুমি কি বলবে সঙ্গে সঙ্গে, এন সমানটা তুমি 1 ধরে নেবে, কারণ কে কক্ষপথ মানে 1 নম্বর কক্ষপথ। এন সমান 1 ধরে নিলে 2n² এনটা 1 যদি বসাই তাহলে 2 গুণ 1² সমান কত হলো 2। অর্থাৎ কে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে, 2টো থাকতে পারে, এটা আমরা শিখেছি আগেও। ঠিক একইভাবে এল কক্ষপথে কটা থাকতে পারে, এটা আমরা শিখেছি। কিন্তু এটা মনে রাখবে, এই যে 2n² ফর্মুলার সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কোন পর্যন্ত, অর্থাৎ এন এর মানটা 4 পর্যন্ত ঠিক আছে, 4 পর্যন্ত ধরলে 2n² সূত্র একদম ঠিক। এন এর মান যেই 4-এর ওপরে চলে যাবে তখন কিন্তু 2n² সূত্রের কোনো রকম তাৎপর্য নেই আর, মানে ভুল তখন সূত্রটা সম্পূর্ণ। তাহলে এটা মনে রাখবে যে 2n² যে ফর্মুলা সেটা তোমরা n সমান 4 পর্যন্তই অ্যাপ্লাই করতে পারবে। n সমান যেই 5 হয়ে যাবে, 5 5 25, 25 গুণ 50 না, কোনো ইলেকট্রনেরই কোনো অ্যাটমের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 50 হতে পারে না, ম্যাক্সিমাম 32 হতে পারে, যেটা n সমান 4-এর জন্য প্রযোজ্য। n সমান যদি 4 ধরতে, তাহলে 4 4 16, 16 2 32, তাহলে n সমান 4 পর্যন্ত 2n² সূত্রটা প্রযোজ্য। 4-এর ওপরে চলে গেলে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে না। তাহলে যেটা বললাম, লক্ষ্য রাখবে যে এন থেকে আমরা এই ধারণাগুলো পেতে পারি, ইলেকট্রনের অবস্থান, ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের শক্তি, এবং সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে সেটাও জানতে পারি। 2n² ফর্মুলা দিয়ে আমরা সেটা জানতে পারি। তাহলে আজকে আমরা 4টে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে শিখলাম, 4টে কোয়ান্টাম সংখ্যা কোথা থেকে আসে সেটা শিখলাম, এবং 4টে কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সম্পর্কে কী কী জানা যায় সেটা শিখলাম। এরপর নেক্সট দিন আমরা শিখব যে এই কোয়ান্টাম সংখ্যাগুলো কীভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে, কীভাবে কোথায় অ্যাপ্লাই করতে হবে, কোন অ্যাটমের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো, কীভাবে কোন
ইলেকট্রনের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো সেটা আমরা শিখবো সামনের দিন।